এক প্রমোটার একজনের সাথে কথা বলে একটি জায়গা কেনে, যেখানে দোতলা বাড়ি ছিল, পুরনো বাড়ি। সেই বাড়িটাকে ভেঙে সেখানে ফ্ল্যাট করা হবে আর কি। কিন্তু সেখানে ফ্ল্যাট করতে গিয়ে ঘটেছিল ভয়ঙ্কর ভৌতিক ঘটনা, যে ঘটনা শুনলে বন্ধুরা আপনারা সকলে শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ঘটনাটি। সেই প্রমোটার কিন্তু বহু বছর আগে থেকেই প্রমোটারের ব্যবসা করে আসছে। তো যখন এই বাড়িতে আগে উনি এসেছে, তখন কিন্তু এই বাড়ি থেকে ওনাকে সরাসরি বলে দেওয়া হয়েছে যে না, এই বাড়ি আমরা কোনো মতেই বিক্রি করব না, জায়গা বিক্রি করব না, আমাদের ফ্ল্যাটের কোনো দরকার নেই। আর এই কথা বলেছে কিন্তু সেই বাড়িরই বয়স্ক একজন মানুষ, তিনি কিন্তু সেই বাড়ির মালিক ছিলেন। অর্থাৎ সেই মহিলা আর কি, বয়স্ক মহিলা, তার স্বামীর নামেই বাড়ি ছিল, সমস্ত কিছু ছিল। হয়তো স্বামী মারা যাওয়ার আগে বুঝতে পেরেছিলেন যে পরবর্তীকালে আমার স্ত্রীর প্রতি অনেক অত্যাচার হতে পারে, বা অত্যাচার না হলেও যাতে পরবর্তীকালে তাকে কোনোভাবে কেউ কষ্ট দিতে না পারে, তাই তিনি কিন্তু মারা যাওয়ার আগেই সমস্ত জায়গা এবং যেটুকু সম্পত্তি ওনার বেশি ছিল না, ওই কলকাতা, এটা কিন্তু বিরাটের ঘটনা বলছি, তো সেখানেরই যেটুকু জায়গা জুড়ে বাড়িটা ছিল সেই জায়গাটা তার স্ত্রীর নামে লিখে দিয়ে গিয়েছিল। তখন কিন্তু ছেলেরা সদ্য চাকরি পেয়েছে, বিয়ে থা তখনও কেউ করেনি, তার পরবর্তীকালে বিয়ে করবে। কিন্তু বাবা মারা যাওয়ার পরে একটা বছর কাটার পরেই দুই ছেলেই বিয়ে করে, আর 2 মাস অন্তর অন্তর বিয়েটা হয়, দু ছেলেই বাড়িতে। তারা কিন্তু 2 বছরের ছোট বড়, আর তারা কিন্তু চাকরি একসাথেই পেয়েছে। আর যে চাকরিটা পেয়েছিল সরকারি চাকরি, তারা সেই প্যানেলেই চাকরিটা একসাথে পায়। তো ভেবেছিল যে দুই ভাই একসাথে বিয়ে করবে, দুজনেরই গার্লফ্রেন্ড ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু ওই যে বাবা মারা যাওয়ার জন্য একটা বছর পরে তারা 2 মাস অন্তর অন্তর বিয়েটা করে নিয়েছিল। তখন তো মায়ের নামে সমস্ত সম্পত্তি চলে এসেছে। এবার যখন সমস্ত সম্পত্তি মায়ের নামে চলে এসেছে, ছেলেরাও বিয়ে করে ফেলেছে, তখন কিন্তু এই প্রমোটার বহুবার সেই বাড়িতে গেছে যে আপনাদের এখানে তো 2-1টা বাড়ি ছিল, সেই বাড়ি কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, তো আপনারা বাড়িটা দিন না, কারণ দেখুন এখানে তো এখানে ফ্ল্যাট গজিয়ে উঠেছে। এটা কিন্তু আমি 15 বছর আগের ঘটনা বলছি, 14-15 বছর হয়েছে। তো বলছে অনেক তো ফ্ল্যাট এখানে গজিয়ে উঠছে, তো আপনি দিয়ে দিন, কারণ দেখবেন এখানে যখন অনেক ফ্ল্যাট হয়ে যাবে, আপনার যখন শুধুমাত্র বাড়িটা থাকবে তখন কিন্তু আপনারই খারাপ লাগবে। কিন্তু সেই বয়স্ক মানুষটি বলেছিল, এটা আমার বহু বছরের স্মৃতি, এখানে আমার শাশুড়ি মাও নতুন বউ হয়ে এসেছিলেন, তারও অনেক আগে থেকে বাড়িটা রয়েছে, অনেক পুরনো বাড়ি। আমি এখানে নতুন বউ হয়ে এসেছি, আমার অনেক স্মৃতি রয়েছে। আমার স্বামী বারবার করে বলে গিয়েছিল যে আমি যেন এই বাড়ি কখনো বিক্রি না করি, অতএব আমি কিন্তু এই বাড়ি কখনো আপনাদের দেব না, তাই আপনারা আর কখনো এখানে আসবেন না। তারপরেও কিন্তু 1-2বার এসেছে, কিন্তু আর বয়স্ক মহিলার সাথে কথা বলার তিনি সাহস পাননি। ছেলেদের সাথে কথা বলেছে, তখন না ওই বয়স্ক মহিলা জিজ্ঞেস করতেন কি ব্যাপার, উনি কি করতে এসেছেন, আবার এই বাড়ি বিক্রির কথা বলতে এসেছেন? তখন ছেলেরা বলতো না না মা, এমনি কথা বলতে এসেছেন, এই পাশের বাড়ি আমাদের বিক্রি হবে, ওখানে ফ্ল্যাট হবে, তো সেই কারণেই আর কি আমাদের কাছে একটু বলতে এসেছিল যে পাশের বাড়ি বিক্রি হচ্ছে। বলছে সবই বুঝি আমি, শোন একটা কথা বলি, আমি যদি মরে যাওয়ার পরেও তোরা এরকম করিস, বাড়ি বিক্রি করে দিস, আমি কিন্তু ভূত হয়ে এখানে থাকবো, আমি কিন্তু তবুও আমার বাড়ির মায়া ছাড়বো না। এটা কিন্তু তিনি হেসে হেসেই বলেছিলেন, কারণ বাড়িতে এসেছে একটা মানুষ, আর সে এইবার সরাসরি এসে বলছে না যে বাড়ি আপনারা দিয়ে দিন বা জায়গাটা দিয়ে দিন, কিছুই তো বলছে না, ওই চা বিস্কুট খাচ্ছে আর এমনি কথা বলছে, তা সেক্ষেত্রে তো আর রাগ করা যায় না, তাই তিনি হেসে হেসেই কথাটা বলেছিলেন। তো তখন প্রমোটার বুঝে গিয়েছিলেন যে এখানে আসা বৃথা, এখন কোনো মতেই এরাই জায়গা বিক্রি করবে না। আর এই যে প্রমোটার, তাকেও কিন্তু দুই ছেলে বলেছিল যে আপনি এখন আর আসবেন না, আমার মা বেঁচে থাকতে কিন্তু কোনো মতেই আর এই জায়গা আপনারা পাচ্ছেন না। তো বুঝতেই পারছেন কি বলতে চাইছি আমি। তো আপনি পরে আসুন, যখন বুঝতে পারবেন যে না এবার আমরা বিক্রি করতে রাজি হব বা কোনো সমস্যা হবে না, তখন আসুন। উনিও বুঝে গিয়েছিলেন, মানে প্রমোটার বুঝে গিয়েছিলেন যে তার মা মারা গেলে তারপরে আসতে বলছি আর কি, তাই উনিও কিন্তু তারপরে আর যায়নি। প্রায় অন্তত তারপরে 5-6 বছর সে বয়স্ক ঠাকুমা, আমি ঠাকুমা বলেই ডাকছি, তো সেই ঠাকুমা বেঁচে ছিলেন। তারপরে অনেক বয়সজনিত কারণে শরীরে অনেক রোগ দেখা দিয়েছিল, কোনো মতে তিনি আর সুস্থ হতে পারছিলেন না। শেষমেশ তিনি পুরো বিছানায় পড়ে যান। আর সেই সময় কিন্তু বাড়িতে প্রমোটার আবার এসেছিল,
ছেলেরা একটু রাগারাগি করছিল যে আপনি এখন আসতে গেছেন কেন? তখন ওই প্রমোটার না একটা খারাপ কথা বলে বসেছিল। এই কথা আবার সে বয়স্ক ঠাকুমার কানে গিয়েছিল। ওই প্রমোটার বলেছিল যে, "আপনার মায়ের শুনছি তো শরীর খুব খারাপ। এই পাশে যেখানে আমরা জায়গাটা কিনেছি তারাই বলছিল আরকি। তো দেখুন, এইসব ব্যাপারে কিন্তু অনেক প্রসিডিওর আছে। তো আপনি যদি হঠাৎ করে এসে বলেন যে আপনি এবার বাড়ি বিক্রি করবেন তাহলে কিন্তু অনেক লেট হবে। তো আপনার মায়ের তো শরীর খুব অসুস্থ। বয়স হয়ে গেছে মনে হয় আর বাঁচবে না নাকি। তো এখন থেকে কি শুরু করবেন সেই প্রসিডিওর?" তো তারাও না রেগে গিয়েছিল। মানে ওই ঠাকুমার ২ ছেলেও রেগে গিয়েছিল যে, "আপনি কি ধরনের কথা বলছেন? আমার মা এরকম অসুস্থ রয়েছে। আপনি এরকম কথা বলতে পারেন না। আপনাকে কিন্তু কোনো জায়গা কিছুই দেওয়া হবে না।" তখন প্রমোটার অনেক সরি-টরি বলেছিল। অনেকভাবে বলেছিল যে, "ঠিক আছে, আমার আসলে মুখে থেকে বেরিয়ে গেছে। আমি আসলে খারাপভাবে বলতে চাইনি।" এটা বলেছিল, বলে প্রমোটার চলে গিয়েছিল। কিন্তু এই কথা সেই বয়স্ক ঠাকুমার কাছে গিয়েছিল। ২ ছেলে আবার ভেতরে গেল। বয়স্ক ঠাকুমা কথা বলতে পারছে না। স্পষ্ট করে কিছু বোঝা যাচ্ছে না কি বলছে, কিন্তু ছেলেরা তো অবশ্যই বুঝবে মা কি বলতে চাইছে। তো সেই কথার মানে এটাই ছিল যে, "ও, সবাই আমার মরে যাওয়ার অপেক্ষাতে আছিস? আমি মরে যাবো, তারপরে বাড়ি বিক্রি করবি? শোন, আমি কিন্তু বলে দিচ্ছি, এই বাড়ি যদি বিক্রি করে এখানে অন্য কিছু গড়ে তুলিস, আমি কিন্তু সেটা হতে দেব না। আমি কিন্তু মরেও এখান থেকে যাব না।" কথা বলতে পারছে না, কিন্তু সেই সময় কিন্তু এই কথাগুলো তিনি বলছেন। ছেলেরা খুব কান্নাকাটি করছিল যে, "মা, না, না, আমরা বাড়ি বিক্রি করব না। তুমি কষ্ট পেও না। তুমি যদি ওই কথা শুনতে পারো তাহলে নিশ্চয়ই এই কথাও তুমি শুনতে পারবে যে আমি বলেছি আপনাকে বাড়ি দেব না। মানে সেই প্রমোটারকে বলেছি আপনাকে বাড়ি দেব না, জায়গা দেব না। শুনেছ তো?" তখন সেই বয়স্ক ঠাকুমা বলছে, "হ্যাঁ, শুনেছি। কিন্তু আমি বলে দিয়ে গেলাম।" তো সেই রাত্রেই তখন ওই মোটামুটি ৩টে ৩:৩০ বাজে যখন ঘটনাগুলো ঘটছে। কিন্তু সেইদিনই রাত্রে বেলায় তখন ওই মোটামুটি 11:30 12টা বাজতে যাবে। পরের দিন কিন্তু শনিবার ছিল। মানে যেদিন আরকি ওই ঘটনাটা ঘটেছে, ওই যে প্রমোটার এসেছিল সেদিন কিন্তু শুক্রবার ছিল। তো ভালো কথা। 11:30 12টার সময় ওনার না শরীর খুব অসুস্থ হয়ে পড়ে সেই বয়স্ক ঠাকুমার। তিনি বারবার করে বড় বৌমাকে ডাকে। ওই বয়স্ক ঠাকুমা ২ বৌমাকেই ভালোবাসতেন, কিন্তু বেশি ভালোবাসতেন বড় বৌমাকে। এটা অনেকেই বলছে যে কি কারণে এটা বুঝতাম না, কিন্তু বড় বৌমা ওনাকে খুব ভালোবাসতেন। তো বড় বৌমাকে এরকম ডেকেছে, ডেকে বলছে যে আ মানে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে যে, "মা, এই বাড়ি বিক্রি হবে না তো? বিক্রি হবে না তো?" আর তারপরে ওই যে শ্লেষা নাকি উঠে যায় না? মানে বয়স্ক মানুষদের মারা যাওয়ার আগে, তো সেটা উঠে গিয়েছিল। একটা ঘড়ঘড়ানির শব্দ হচ্ছিল বুকের মধ্যে। তখন তারা বুঝে গিয়েছিল যে মা হয়তো আর বাঁচবে না। ওটা হওয়ার পরে কিন্তু ওই বয়স্ক ঠাকুমা আর কোনো কথা বলতে পারেনি। ওই যে শেষ কথা ওটা বলেছিল যে বাড়িটা বিক্রি করবে না তো? এটা বলার পরেই ওনার ওই সমস্যাটা শুরু হয়ে গিয়েছিল ওই ঠাকুমার। তারপরে কোনো কথা বলতে পারেনি। আর সেই সময় ডাক্তারও ডাকা হয়েছিল। ডাক্তার এসে বলেছে যে, "এখন কিছু করার নেই। তোমরা কোনো নার্সিংহোম, হসপিটাল কোথাও কিন্তু নিয়ে যেতে পারবে না। কিছুই আর করার নেই। তোমরা শুধু অপেক্ষা করো।" তো বেশিক্ষণ সময় নেয়নি সে ঠাকুমা। তার আধ ঘন্টা পরেই সে ঠাকুমা মারা গিয়েছিল আরকি। তখন ঘড়িতে ১২টা ১৫ মতো বাজে। শনিবার পড়ে গেছে। সবাইকে খবর-টবর দেওয়া হয়, অনেকে আসে। ওই ঠাকুমার বাপের বাড়ি থেকে তার এক দূর সম্পর্কের ভাই, সেও আসে। তাকে খবর দেওয়া হয়েছিল। সে রাত্রে আসতে পারেনি, উনি ভোর দিকে চলে এসেছেন। হয়তো এই গ্রামের থেকে যে 2nd ট্রেন, 1st ট্রেন, যে ট্রেনটা যায় না, সেই ট্রেনেই হয়তো চলে গিয়েছিল সেখানে। তো যাওয়ার পরে উনি পঞ্জিকা দেখেন, সমস্ত দেখে বলেন যে, "আমার দিদি কিন্তু ৩ পাদ দোষ পেয়েছে।" তো ৩ পাদ দোষ কিন্তু চারটেখানি কথা না। প্রথমত বারের দোষ পেয়েছে, আরো কি সব ব্যাপার রয়েছে। অনেকে আবার বলেছিল যে, "উনি তো স্বাভাবিকভাবেই মারা গেছেন। কোনো তো সমস্যা হয়নি। বয়সজনিত কারণে রোগ হয়েছে, মারা গেছেন। তো এখানে এতটা দোষ কি পাওয়ার কথা ছিল?" বলছে, "দেখুন, দোষ কিন্তু ওইভাবে পায় না। সুইসাইড করলে বেশি দোষ পাবে, সুইসাইড না করলে বেশি দোষ পাবে না। এটা কিন্তু হতে পারে না। হয়তো বারের দোষ মিলিয়ে, আর এই যে সময়টা, সেই সময়টার উপরেই কিন্তু ডিপেন্ড করে সমস্ত কিছু। আর এই যে তোমার শাশুড়ি মা, মানে এই কথা কিন্তু সেই দাদু, মানে সেই ঠাকুমার আরকি দূরসম্পর্কের ভাই, তার বড় বৌমাকে বলছে, মানে ঠাকুমার বড় বৌমাকে বলছে, সে কিন্তু তোমাকে খুব ভালোবাসতো। কারণ তুমি বা ছোট বৌমা এই বাড়িতে বউ হয়ে আসার পরে কিন্তু ১-২ বার আমাদের ওখানে গেছে তোমার শাশুড়ি মা। বহুবার বলেছে। আর তাই তোমাকে বলছি কথাটা, তোমার শাশুড়ি মায়ের পারলে একটা যোগ্যমতো কিছু করে নিও। কারণ শুধুমাত্র কাজ করলেই হবে না। এই বেশি বাদ দোষ পেলে কিন্তু একটু যোগ্যমতো করে নিতে হয়। তাহলে পরবর্তীকালে আর কোনো সমস্যা হবে না।" ওই দাদু তো ওনার কথা বলেছে। কিন্তু ওই ঠাকুমার ২ ছেলে এই কথা শুনে কিন্তু একদমই বিশ্বাস করেনি। তারা বলছে যে, "আমরা এসব বিশ্বাস করি না। কি দোষের কথা বলছেন? আমরা যেরকম কাজ করার হয় সেই কাজই করব।
আপনারা কিছু বলতে হবে না। আপনি এসব বলছেন মানে? আমাদের মধ্যে কিন্তু একটা নেগেটিভ জিনিস চলে আসবে, তাই আপনি দয়া করে এসব আর বলবেন না। সেই বয়স্ক মানুষটা ভাবছে যে এরা যখন বিশ্বাস করছে না তখন বারবার বলে আমার আর কি হবে। দাহ করা হয়েছিল সে ঠাকুমাকে, তারপরে সে বয়স্ক দাদুও চলে গেছে। বাড়িতে কিন্তু আর তেমন কেউই ছিল না। শুধুমাত্র ওই ২ বৌমার বাড়ি থেকে, মানে বাপের বাড়ি থেকে লোকজন এসেছিল। আর তাদের তো দুটো ছোট, ছোট ছেলেমেয়েও আছে। একজনের একটা ছেলে আছে, একজনের একটা মেয়ে আছে। ওদের বয়স বেশি না। একজনের বয়স ২ বছর, একজনের বয়স ৩ বছর। পুরো পিঠোপিঠি। কিন্তু যেদিন ওই ঠাকুমাকে দাহ করা হয়েছিল, সেদিন রাত্রেবেলায় কিন্তু খাট থাকা সত্ত্বেও তারা নিচে শোয়নি। কারণ তাদের বলে দেওয়া হয়েছিল যে বাবা-মা কেউ মারা গেলে কিন্তু, মানে গুরুদশা ঘাড়ে নিয়ে কিন্তু বিছানায় শুতে নেই। কি ছালা পেতে তারপরে শুতে হয়। তার উপরে তুমি বিছনা চাদর পাতো তাদের সমস্যা নেই, কিন্তু ছালা নিচে পাততেই হবে। কিন্তু নিচে শুতে হবে। তারা নিচে শুয়েছিল। আর বাচ্চা ছেলেটাকে নিয়ে তার দিদা আর মাসি উপরে শুয়েছিল। বাচ্চা ছেলেটার বয়স কিন্তু ৩ বছর ছিল। ওদের বাড়িতে কিন্তু রুমের অভাব নেই। দোতলা বাড়ি, নিচে ২টো রুম, উপরে ৩টে রুম। এবার ওরা কিন্তু আলাদা রুমে শুতেই পারত, কিন্তু একটু ভয়ের ব্যাপার লাগে, তো স্বাভাবিক লাগতেই পারে, ওদের একা ছাড়বে। তাই একই রুমে নিচে ওই বাড়ির বড় ছেলে আর বড় বৌমা শুয়েছিল, আর তাদের আত্মীয় স্বজন, মানে বাচ্চা ছেলেটার মাসি আর দিদা আর কি, ওরা ৩ জন খাটের উপরে শুয়েছিল। পাশের আরেকটা ঘরে, মানে ছোট ভাইয়ের ঘরে কিন্তু নিচে ছোট ছেলে আর ছোট বৌমা শুয়েছিল, আর উপরে সে ২ বছরের বাচ্চা মেয়েটাকে নিয়ে শুয়েছিল তার দিদা। এই হচ্ছে বাড়িতে লোকজন। আর কিন্তু সেই বাড়িতে কেউ ছিল না। কিন্তু সেই দিন রাত্রেবেলায় ওই যে ৩ বছরের যে বাচ্চা ছেলেটা, সে উঠে বসেছিল। উঠে বসে বলছে যে দিদুন দিদুন, আমার ঠাম্মি এসেছিল তো, ঠাম্মি এসে আমাকে দেখে চলে গেছে। বলছে তোমাকে দেখে চলে গেছে? তুমি অন্ধকারে দেখলে কি করে? বলছে না, আমি অন্ধকারে দেখলাম তো, কেমন আলো আলো লাগলো। আর ওটা তো ঠাম্মিই ছিল। নিচে কিন্তু ওর বাবা মা পুরো ঘুমিয়েছিল, কিন্তু এই যে কথোপকথন হচ্ছে সেই কারণে কিন্তু ওরা উঠে পড়েছে। উঠে পড়ে বলছে কি বলছে ছেলে, কি বলছে? তখন ওই ছেলেটি দিদুন বলছে যে ও বলছে ঠাম্মি এসেছিল, ঠাম্মিকে দেখেছে। বলছে বাচ্চা ছেলে তো, ও তো ঠাম্মিকে ভালোবাসতো, ঠাম্মিও ওকে খুব ভালোবাসতো, তাই হয়তো ওসব ভাবছে, তুমি ওকে নিয়ে শুয়ে পড়ো। ওই বাচ্চা ছেলেটির মা তার মাকে বলল আর কি। তারপরে ছেলেটির, মানে দিদুন, তাকে নিয়ে আবার শুয়ে পড়েছে। এরকম করে কিন্তু প্রায় ৩-৪ দিন কেটে গেছে। তার মাঝখানে যে বাচ্চা ছেলে মেয়ে দুটো তার ঠাম্মিকে দেখেছে কি দেখেনি এটা ওদের ব্যাপার। ওরা ১-২ বার বলেছে, কিন্তু ওদের কথায় কেউ গুরুত্ব দেয়নি। ওরা বলেছে নাকি ঠাম্মিকে দেখেছে, ঠাম্মি নাকি আসে ওদের ঘরে। কিন্তু সেটা শুধুমাত্র রাত্রেবেলায়, অন্য সময় কিন্তু নয়। তাই ওদের কথায় তেমন একটা কেউ গুরুত্ব দেয় না। আবার একজন জিজ্ঞেসও করেছিল যে আচ্ছা তোমরা যে ঠাম্মিকে দেখো, তোমরা ঠাম্মিকে কেমন অবস্থায় দেখো? তখন ওরা বলেছিল যে না না, আমি তো ঘুমিয়ে থাকি, আর তারপর যখন ঠাম্মি ডাকে তখন আমরা উঠি, এটা তো স্বপ্ন নয়। কিন্তু ওদের কথা সত্যি বলতে কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু যে গুরুত্ব দিয়েছিল সে কিন্তু সেই দাদু ছিল। কারণ ৪-৫ দিন পরে তিনি আবার সেই বাড়িতে একটু এসেছিল আর কি, যে কি করছে ওরা একটু খোঁজ খবর নিতে এসেছিল। তখন জানতে পেরেছিল যে ওরা এরকম রাত্রেবেলায় দেখে, তাই জিজ্ঞেস করেছিল। কিন্তু ওই যে আবার সমস্যা, সে দাদুই আবার জিজ্ঞেস করেছে তো, তাই ওই বাড়ির ছোট ভাই বা বড় ভাই দুজনে কিন্তু রেগে গিয়েছিল। তখন ওরা দুজনেই বলেছে যে আপনি আসলে শুধুমাত্র কুসংস্কারের কথাগুলো বলেন। ওরা বাচ্চা ছেলে মেয়ে, ওরা রাত্রে তো স্বপ্ন দেখতেই পারে, ঠাম্মিকে ভালোবাসতো তাই হয়তো স্বপ্নে ওরকম দেখে ঠাম্মিকে। আপনি ওদের মাথায় এইসব ঢোকাবেন না। বারবার করে এত প্রশ্ন করার কি আছে যে স্বপ্নে দেখে না বাস্তবে দেখে, আর ঠাম্মি এসে কি বলে? মামাবাবু এগুলো কিন্তু ওদের কাছে জিজ্ঞেস করবেন না, কিছুই বলবেন না। সেই দিন মনে হয় সেই দাদু রেগে গিয়েছিল কথাটা শুনে। তিনি সেদিন ভাতও খায়নি, চলে গিয়েছিল। এরাও আর পরোয়া করেনি। ওরা ভাবছে যে গেছে তো ভালোই হয়েছে। এরকম বারবার করে এসে বলছে, প্রথম দিনও বল কি ৩ পাত দোষ পেয়েছে, অনেক ব্যাপার, এইসব কথা এখানে এসে বলছে, চলে গেলেই ভালো। ওরা আর কিছু ভাবেনি। এরকম করে আরো ২-৩ দিন কেটে গেছে। ওই বাচ্চা ছেলে মেয়ে দুটো কিন্তু ঠাম্মির কথা বলতে ছাড়ছে না। ৩ বছরের যে বাচ্চা ছেলেটা, ও তো মোটামুটি করে বলতে পারে যে ঠাম্মি এসেছিল, আধো আধো করে যেটুকুও বোঝে সেটুকু বলতে পারে। কিন্তু ২ বছরের যে বাচ্চা মেয়েটা, সে তো আর বলতে পারে না, কিন্তু বোঝা যায় যে কি বলতে চাইছে। সে শুধু আম্মি আম্মি করে, ঠাম্মি কিন্তু বলে না। বলছে আম্মি আম্মি, উই আম্মি। মানে রাত্রেবেলা যখন ঘুমায় না তখন ওরকম উঠে বসবে, বলছে আম্মি, বলবে উই আম্মি, মানে এরকম বলতে থাকে। পুরো বোঝা যায় যে ৩ বছরের যে বাচ্চা ছেলেটা যেটা বলতে চাইছে, ওই ২ বছরের মেয়েটা কিন্তু সেরকমই বলতে চাইছে। কিন্তু সবাই ভাবতো যে স্বপ্ন দেখছে, কিন্তু অতটা পাত্তা দিত না। সেদিন ওই ৭-৮ দিনের মতো হবে বোধ হয়। তো ওই বাচ্চা ৩ বছরের ছেলেটা বলছে কি আমি বাথরুমে যাব।
ওর মাসি ওকে বাথরুমে নিয়ে যাচ্ছে আর কি। আর বাথরুমটা না ওদের নিচে, ওদের কিন্তু মানে একটু পুরনো ধরনের বাড়ি, দোতলায় কোনো বাথরুম নেই, যা বাথরুম নিচে, কিন্তু নিচে দুটো বাথরুম, উপরে দোতলায় কোনো বাথরুম নেই। তো নিচে ওর মাসি এরকম নিয়ে আসছে, লাইট টাইট কিন্তু সমস্ত কিছু জ্বালানো রয়েছে। তো যখন বাথরুমে ঢোকে 3 বছরের বাচ্চা ছেলেটা, তখন বাইরে ওর মাসি দাঁড়ানো। তো সেই সময় সেই বাচ্চা ছেলেটা ঠাম্মি বলে ডেকে উঠেছে, ঠাম্মি, ঠাম্মি তুমি এখানে? বাথরুমে দরজা কিন্তু খোলাই আছে, কারণ বাইরে দাঁড়িয়ে রয়েছে মাসি, আর 3 বছর ছেলেটা না বাথরুম করছে বাথরুমের মধ্যে, দরজা খোলা। ও তাকিয়ে দেখলো যে কোথাও বাথরুমের মধ্যে কেউ নেই, মানে তখন ওর মাসি দেখলো। বলছে কি ব্যাপার, তুই কাকে ঠাম্মি বলছিস? বলছি এইখানেই তো ঠাম্মি ছিল, ঠাম্মিকে দেখতে পেলাম এই কোনায় দাঁড়ানো রয়েছে। যে কি বলছিস তুই, ছোট মানুষ, বোঝে না সোঝে না, চলতো। কিন্তু তখন ওর মাসির নাকি খুব ভয় করছিল। ওর মাসি মানে পরে নাকি উপরে গিয়ে বলছে ওর মাকে, মানে বাচ্চাটা দিদুনকে বলছে, জানো তো মা, ও কিন্তু এরকম, পুগলু কিন্তু এরকম বলছিল, ওর ঠাম্মিকে দেখেছে। আমার কিন্তু কেমন একটা ভয় ভয় করছিল। আর সত্যি বলতে এটাও ঠিক, এখানে আসার পর থেকে না আমার কেমন একটু ভার ভার লাগে। আগে যখন আসতাম এই বাড়িতে কত ভালো লাগতো, কিন্তু এখন নিচে না একা যেতে পারি না। আমি তো নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু আমার এমনি ভয় করছিল। তারপর যখন পুকলু বলল যে ওর ঠাম্মিকে দেখেছে, আমার তো এত ভয় করছিল। আমি ভাবলে এখন ভয় পেলে চলবে না, কারণ পুকলু রয়েছে, ওকে তো নিয়ে আমার উপরে আসতে হবে। সত্যি না আমারও খুব ভয় করছে। এই কথাগুলো কিন্তু ফিসফিস করে ওরা বলছে। ওই সময় কিন্তু বাচ্চা ছেলেটার বাবা মা পুরো ঘুম। তখন বাচ্চা ছেলেটার মানে দিদুন বলছে যে না, হতেও পারে, ওরা রেগুলার রাত্রেবেলা এরকম বলবে কেন। আর এমন না যে শুয়ে শুয়ে বলছে বা ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, কারণ বাচ্চারা অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়ে অনেক কথা বলে, স্বপ্ন দেখে তো। কিন্তু যখনই ওরা ওই ঠাম্মির আম্মির কথা বলে, তেমন তো ভালো করে স্পষ্ট করে বলতে পারে না, আধো আধো করে বলে। আর ওদিকে ওর বোনটাও তেমন বলতে পারে না, কিন্তু বোঝা যায় যে আমি আমি করে যেভাবে বলছে ঘুম থেকে উঠে, তো সেভাবে নিশ্চয়ই দেখেছে বলে কথাটা বলছে। আর তাছাড়া এই পুকলুর এক দাদু ছিল না, যে গ্রামে বাড়ি, সে তো এসেও অনেক কথা বলেছে। এরা তো বিশ্বাসই করে না, কিন্তু আমি বিশ্বাস করি। আমি জানি আমার জামাইয়ের এমনি খুব রাগ, আবার কি বলবো, আবার বলবে যে আমিও কুসংস্কার ডেকে আনছি, আমিও কুসংস্কারকে বিশ্বাস করছি, তাই আমি আর কিছু বলছি না। তো এর মাঝখানে 10 দিনের ঘাট কাজও হয়ে গেছে, 11 দিনেরও একটা কি কাজ থাকে সেটাও হয়ে গেছে। তারপরে না বিশ্রাম থাকে, তার পরের দিন আর কি খরচ না শ্রাদ্ধ যেটা থাকে, অনুষ্ঠান খাওয়া দাওয়া সেটা থাকে। তো যেদিন বিশ্রামের দিন, সেই দিন সেই বাড়িতে সেই প্রমোটার চলে এসেছে। খোঁজ তো নিশ্চয়ই অনেক আগে থেকে পেয়েছে যে ওনাদের মা মারা গেছে, হয়তো সেই মুহূর্তে আসতে পারেনি, সুযোগ খুঁজছিল হয়তো যে কবে আসবে, আর তর্সই ছিল না। তাই সমস্ত কাজ কমপ্লিট হওয়ার আগেই সে চলে এসেছে। তাও এতদিন ওয়েট করেছে, এটাই আর কি বিরাট ব্যাপার। তো তিনি আসার পরে তাকে আর সত্যি বলতে দুই ভাই কিছুই বলেনি, কারণ এই 10-11 দিনের মধ্যে না হয়তো মায়ের শোক কাটিয়ে উঠেছে দুই ছেলে। কারণ শোক কাটিয়ে না উঠলে তার সাথে এত ভালোভাবে কথা বলতো না। প্রমোটার এসে বলছে যে তাহলে কি করবেন, বাড়ি বিক্রি করবেন তো? তো তারা সঙ্গে সঙ্গে বলে দেয় যে হ্যাঁ হ্যাঁ, আমরা এটা বিক্রি করব, জায়গা বিক্রি করে দেব। তো আমাদের কিন্তু ক্রাইটেরিয়া সমস্ত কিছু মানতে হবে, আমাদের কিন্তু একটা ভালো পজিশনে সুন্দর 3 BHK ফ্ল্যাট কিন্তু আমাদের দুই ভাইকে আলাদা আলাদা দিতে হবে, আর কিছু টাকাও দিতে হবে। বলছে হ্যাঁ হ্যাঁ, সমস্ত কথা তো আগেই হয়ে গেছে, আপনারা এত লাখ টাকা পাবেন, আপনাদের আলাদা আলাদা করে 3 BHK ফ্ল্যাট দেওয়া হবে, কোনো সমস্যা হবে না। তারপর এটাও বলছে দুই ভাই, ঠিক আছে শুনুন, তারপরে যখন বাড়ি ভাঙচুর হবে, অনেক কিছু হবে, তখন তো আমাদের অন্য জায়গায় রাখবেন নিশ্চয়ই। বলছে হ্যাঁ, সমস্ত খরচ আমার, ওগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তো তারা বলছে ঠিক আছে, আমাদের কিন্তু একটু ভালো জায়গায় রাখবেন, আসলে আমাদের ছেলেপেলেকে এরপরে স্কুলে ভর্তি করতে হবে, তো খুব তাড়াতাড়ি তো আর নিশ্চয়ই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে না। আর আমার ছেলের কিন্তু 3 বছর অলরেডি হয়ে গেছে, আমরা কিন্তু ওকে এমনি স্কুলে ভর্তি করব, সামনের বছরই ভর্তি করে দেব, বেশি দিন আর রাখবো না। আমার ভাইয়ের মানে মেয়ের এখনো দেরি আছে 1-2 বছর, কিন্তু আমার ছেলেকে ভর্তি করে দেব। তো এমন জায়গায় একটা বাড়ি দেখবেন, ফ্ল্যাট দেখবেন, সে ফ্ল্যাটেই রাখবেন। বলছে হ্যাঁ, ফ্ল্যাটেই রাখবো, তো সেখানে যেন সমস্ত কিছু ঠিকঠাক থাকে। বলছে হ্যাঁ ঠিক আছে, সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। বলছে কোনো প্রসিডিওর কি এখন করব, কাগজপত্র আমি এনেছি? বলছে না, এখন কাগজপত্র আমি কিছু করব না, আমি সব শুনে নিলাম। আপনি একটা কাজ করুন, আপনি 2 দিন পরে আমাদের বাড়িতে আসুন। কালকে তো আমাদের বাড়িতে এরকম অনুষ্ঠান আছে। ওরা কিন্তু নিমন্ত্রণ করেনি, ওরা দুই ভাই ভুলে গেছিল হয়তো। আর সত্যি বলতে ওরা তেমন কাউকে নিমন্ত্রণ করেনি, ওদের সমস্ত কিছু মিলিয়ে নাকি ওই 50-60 জনের মতো নিমন্ত্রিত ছিল। ওরা ছাদের উপরে অনুষ্ঠানটা করে ফেলতে পারবে, বেশি জনকে নিমন্ত্রণ করেনি। তো যাই হোক, ওই কথা শুনে প্রমোটার না চলে গেল। কিন্তু সেই দিন রাত্রেবেলায় ঘটেছিল এক বিশাল বড় ঘটনা। এই যে এতদিন হয়ে গেল, 10-11 দিন হয়ে গেল, ওই বাচ্চা দুটো ছেলে মেয়ে
ছেলেটা একটু ভালোভাবে স্পষ্ট করে মোটামুটি করে বলতে পেরেছিল, তেমনভাবে না বললেও। আর মেয়েটা ওই যে আমি আমি শুধু বলতো, এমনভাবে বলতো যে দেখেছে, আর তো কিছু নয়। কিন্তু সেদিন রাত্রে এমন কিছু ঘটেছিল, সবাই ভয় পেয়ে গিয়েছিল। সেদিন সবাই রাত্রেবেলায় ঘুমিয়ে পড়েছে। ঘুমোতে কিন্তু ওদের এমনিতে লেট হয়ে গেছে, কারণ পরের দিন সকালবেলায় তো অনুষ্ঠান, বাজারঘাট করতে হয়েছে, অনেক লেট হয়ে গেছে। মোটামুটি ওরা ঘুমোতে ঘুমোতে 1:30 মতো বেজে গিয়েছিল সবাই মিলে ঘুমোতে। তখন ওই 2টো মতো বাজে, বৃহস্পতিবার পড়ে গিয়েছিল, মনে হয় বৃহস্পতিবার দিন তো অনুষ্ঠানটা ছিল। তো সেই দিন ওই 2টোর সময় বাড়ির যে বড় ছেলে যে শুয়েছিল নিচে, সে হঠাৎ করে চিৎকার করে উঠে বসলো, মা মা বলে চিৎকার করে উঠে বসলো। তার বউ উঠে গেছে। এদিকে সেই চিৎকার শুনে পাশে যারা ছিল, পাশের ঘরে ও যে ছোট ভাই, ছোট মানে ভাইয়ের বউ ছিল, ওরা সবাই চলে এসেছে। মোটামুটি বাড়িতে যে কয়জন ছিল তারা সবাই উঠে গেছে। আর নিচে কিন্তু আরো অনেকে এসেছিল, ওদের যে টুকটাক আত্মীয় স্বজন আছে তো, ওই যে এই মানে বড় বৌমা, ছোট বৌমার বাপের বাড়ি আরো লোকজন, তারপর টুকটাক কাছের আত্মীয় স্বজন এসেছিল। নিচে তো রুম টুমের অভাব নেই, উপরে একটা রুমে ছিল। মোটামুটি বাড়ি ভর্তি কিন্তু লোকজন, তারা সবাই ঘরে চলে এসেছে এ ওর চিৎকারে আওয়াজে আর কি। তখন সেই বড় ভাই বলছে যে মা আসলো আমার এখানে। বলছে কি বলছো, তুমিও কি ছেলে মেয়েদের মতো হয়ে গেলে নাকি? বলছে না, তুমি জানো আমি এই গেঞ্জি পরে রয়েছি তো, মা এসে আমার গেঞ্জিটা এরকম ধরে টানছে, টেনে বলছে বাড়ি বিক্রি করবি, বাড়ি, তোর এত বড় সাহস, তুই বাড়ি বিক্রি করবি। পুরো এরভাবে বলছে, জানো তো, বিশ্বাস করে এইভাবে বলছে, আমি পুরো ভয় পেয়ে গেছি। তখন ওনার বউ বলছে যে তুমি কোনো স্বপ্ন দেখোনি তো, তুমি স্বপ্নই দেখেছো বোধ হয়, হয়তো ওই যে আজকে প্রমোটার এসেছিল তো, তোমার মাথায় ওইসব ঘুরছিল, কারণ মা তো সবসময় বারণ করতো যে বাড়ি বিক্রি করা যাবে না, তাই হয়তো তুমি চিন্তার কারণে এইসব স্বপ্ন দেখে ফেলেছো রাত্রেবেলায়। বলছে না, বিশ্বাস করো আমি পুরো জেগে আছি। যখন আমার গলার ওখানে গেঞ্জি ধরে টানছিল তখন আমি ঘুমিয়েছিলাম, কিন্তু তারপরেই তো জেগে গেছিলাম, তখনও কিন্তু ব্যথা লাগছিল, তখন আমি শুনতে পেয়েছি। কিন্তু যখন আমি ধরাম করে উঠে বসলাম তখন তো আর কোনো সমস্যা হয়নি। বলছে কি বলছো তুমি? হ্যাঁ, ছোট ভাই বলছে যে কি বলছিস, আমার তো শুনে কেমন একটা লাগছে যেন। তুই বাদ দে তো, স্বপ্নই দেখেছিস মনে হয়। সত্যি আর ভালো লাগে না। এদিকে আমার মেয়েটাও আম্মি আম্মি করে, শুধু কথা তো বলতে পারে না ঠিক মতো, শুধু আম্মি আম্মি করবে, ওই আম্মি আম্মিকে দেখছে বারবার করে। এদিকে পুকলুও বারবার করে বলবে ঠাম্মিকে দেখেছে, ঠাম্মি এসেছে, ঠাম্মি ডেকেছে বারবার করে ওকে। আর তুই বলছিস এখন তুইও নাকি মাকে দেখেছিস। কি যে সমস্যা, সত্যি ওই যে মা বলে যেত না যে মরে গিয়েও মানে ভূত হয়ে থাকবে, তাই হয়তো তোরা ভাবছিস যে সত্যি মা আছে। সেই কথা বলে সবাই চলে গেল, মানে এটা বুঝেই চলে গেল নিশ্চয়ই স্বপ্নই দেখেছে, আর কিন্তু কিছু না। সে দাদু কিন্তু আর আসেনি। ওনাদের কিন্তু নিমন্ত্রণ করা হয়েছিল খুব ভালোভাবে, কিন্তু দাদু হয়তো রেগে গিয়েছিল বা কষ্ট পেয়েছিল হয়তো, সেই কারণে কিন্তু সে দাদু আসেনি। শ্রাদ্ধের দিনও কিন্তু তিনি আসেননি, অর্থাৎ তাদের বাড়ি থেকে কেউ আসেইনি। আরও তো আত্মীয় স্বজন তার ছিল, তারা কেউই আর আসেনি। সেই দিন 3টে মতো বাজে, ওদের কিন্তু 3:30টার দিকে অ্যালার্ম দেওয়া আছে, কারণ তারা নাকি কোথায় মাছ আনতে যাবে। কিন্তু 3টে মতো তখন বাজে, 3:30 বাজার এখনো আধ ঘন্টা দেরি। তো সেই সময় ছোট ভাই তো নিচে এরকম শুয়ে রয়েছে, কিন্তু হঠাৎ করে সেই বাড়ির ছোট যে ছেলে, সে মনে হলো একটু দূরে সরে চলে গেল। মনে হলো তার 2টো পা ধরে কেউ টেনে নিয়েছে। আর যে সরে গেছে সঙ্গে সঙ্গে তার স্ত্রী ওরকম বুঝতে পেরেছে কি ব্যাপার, হাত দিয়ে দেখছে এখানে নেই কেন। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালালো, দেখলো যে তার স্বামী পুরো নিচে চলে গেছে। নিচে গিয়ে না, সে কিন্তু ঘুম নিচে মানে আর একটু পিছন দিকে চলে গেছে আর কি। কিন্তু সেই বাড়ির ছোট ছেলে তখন ঘুমানো অবস্থায় মুখটা পুরো বিকৃত করে ফেলেছে, মনে হচ্ছে স্বপ্নের মধ্যে কি সব যেন দেখছে সে। খুব খারাপ একটা কাণ্ড ঘটে যাচ্ছে। তাকে বারবার করে ডাকা হয়, কোনো মতে সে ডাক শুনতে পারছে না, মানে উঠতেই পারছে না। আবার সবাই চলে আসে, মুখে জল টল ছিটিয়ে দেওয়া হয়, তারপরে তার জ্ঞান ফেরে। কিন্তু যখন জ্ঞান ফেরার পরেও সে কিন্তু আর কোনো কথা বলতে পারে না, সে কিছুই বলতে পারছে না, চোখ টোক পুরো মোটা হয়ে গেছে। মানে উনি কথা বলতে পারছে না, কিন্তু চোখ দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছে যে ভয়ঙ্কর কিছু একটা সে স্বপ্নের মধ্যে দেখে ফেলেছে। তার প্রায় অনেকক্ষণ পরে 3:30 অ্যালার্মও ওদিকে বেজে চলেছে, অ্যালার্মটা কেটে দেওয়া হলো, মাছ আনতে আর যাওয়া হয়নি, 4টে মতো বেজে গেছে। সেই সময় একটু ধাতস্থ হয়, তারপর সে বলে স্বপ্নের মধ্যে মা এসেছিল। আমি তো স্বপ্ন বলবো না, বলবো সত্যি বাস্তব, দাদা ঠিকই বলছে, মা এসেছিল, আমার পা ধরে টেনে নিয়ে চলে গেল আর বলল বাড়ি বিক্রি করবি, আমার এই বাড়ি কোনো মতে বিক্রি করতে আমি দেব না। তখন কিন্তু সবাই বিশ্বাস করে যে সত্যি এই বাড়িতে কিছু একটা হচ্ছে।
কিন্তু সমস্যা হয়ে গেছে, সেখানে বুঝদার কোনো মানুষ ছিল না। তারা ভয় পাচ্ছে, এটা বলছে যে বিশ্বাস করছি, কিন্তু অনেকে আবার বলছে যে পরের দিন তো খাওয়া দাওয়া আছে, শ্রাদ্ধের কাজ, খাওয়া দাওয়া, তো তোমরা একটা কাজ করো, সেদিন দেখবে যখন মাকে খেতে দেবে, তারপরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে আর কিন্তু কোনো সমস্যা হবে না, দেখো। আর তোমরা যদি পারো একটা কাজ করো, এখন দুই ভাইতে বসে বসে হাত জোড় করে মায়ের কাছে ক্ষমা চাও আর বলো যে বাড়ি তোমরা বিক্রি করবে না। আর দুই ভাই কিন্তু সেই কাজটাই করেছিল। মায়ের ফটোর সামনে ফটো করে আনা হয়েছিল। মায়ের ফটো তো আর সেভাবে বড় করে ছিল না, কালকে অনুষ্ঠানে লাগবে। কালকে কিন্তু কিছু মানুষকে আনা হয়েছে যারা একটু কীর্তন গান গাইবে, তার জন্য ফটো তৈরি করা হয়েছে, সেখানে মালা পরানো হবে। তো সেই ফটো রাখা হয়েছে একটা জায়গায়, সেখানে গিয়ে দুই ভাই কাঁদতে কাঁদতে বলে যে না মা, আমরা কিন্তু বাড়ি কোনো মতে বিক্রি করব না, তুমি আমাদের ক্ষমা করে দাও। যাই হোক, অনেক কান্নাকাটি করার পরে কিন্তু তারা আবার ওঠে, যে যার কাজে যায়। এমনি লেট হয়ে গেছে, সমস্ত কিছু আনতে হবে, সকাল সকাল খাওয়া দাওয়া আছে, 1টা-1:30টার দিকেই আগে থেকে রান্নাবান্না শুরু করতে হবে। তো ওরা যে যার কাজে চলে যায়, বাড়িতে কীর্তন গানও হয়, খাওয়া দাওয়া সমস্ত কিছু সুষ্ঠুভাবে কিন্তু সম্পন্ন হয়। মাকে এক জায়গায় খেতে দেওয়া হয়েছিল, ছাদে দেওয়া হয়েছিল খেতে, কিন্তু সেখানেও ঘটেছিল এক কাণ্ড। কারণ দিয়েছিল সন্ধ্যাবেলায় খেতে, সেখানে তো কুকুর কোনো মতে উঠতে পারবে না। কিন্তু সকালবেলা তারা যখন সে উপরে যায়, গিয়ে দেখে একটা কিছু নেই। মনে হয় যে কোনো মানুষ যেভাবে ভাত খায় না চেটে পুটে, পুরো সেইভাবে খেয়ে রেখে গেছে। ওরা তখন বলছে যে তোমাদের মা কিন্তু মুক্ত হয়ে গেছে, তোমার মা কিন্তু এখানে আর নেই, দেখেছো, খাওয়া দাওয়া করে সে একেবারে চলে গেছে, আর তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু সেই দিন মানে পুরো কাজ টাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরের দিন ওদের বাড়িতে মাংস টাংস রান্না হচ্ছে। বাড়িতে যে কজন আত্মীয় স্বজন আছে ওরা খাওয়া দাওয়া করে চলে যাবে হয়তো। তো তখন কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। 3:30-4টে মতো বাজে, সেই প্রমোটার আবার এসেছে। এসে বলছে কাগজপত্র কিন্তু সব নিয়ে এসেছি, আজকে কিন্তু কাজ শুরু করব আমরা, লেখালেখি সমস্ত কিছু যা হওয়ার হয়ে যাবে। তো আপনারা কবে কি শিফট হবেন আমার যে ফ্ল্যাটে, যেখানে ঠিক করে রেখেছি আপনাদের জন্য, আপনারা বলে দিন, তো সেই মতোই আমি সেখানে ব্যবস্থা সমস্ত কিছু ভালোভাবে করে রাখবো, মোটামুটি কমপ্লিট হয়েই আছে। তখন এরা দুই ভাই বলে যে দেখুন একটু সমস্যা হয়ে যাচ্ছে। এসব কথা কিন্তু আর বলেনি যে মা এরকম স্বপ্নে এসেছিল, মা এরকম বাস্তবে এসেছিল, এরকম কাণ্ড ঘটেছে, সব কিছুই বলেনি। বলছে দেখুন মা তো চাইতো না যে আমরা এই বাড়ি বিক্রি করি, জায়গা বিক্রি করি। তো সত্যি আমরাও ভেবেছি যে এটা ঠিক না, মায়ের একটা স্মৃতি জড়িয়ে আছে, আমরা ছোটবেলা থেকে এখানেই মানুষ হয়েছি জন্মের পর থেকে, তো আমাদেরও স্মৃতি আছে, আমরা জায়গাটা বিক্রি করব না। এখনো তো বহু বহু বাড়ি এরকম আছে, আমরা বিক্রি না করলে বা আপনার কি যায় আসবে? আপনারা দেখুন না, যেখানে বাড়ি আধেও বিক্রি করবে, জায়গা বিক্রি করবে, সেখানে একটু কথা বলে দেখুন। প্রমোটার গেছে নাকি তখন রেগে। প্রমোটার বলছে আমি কোনো কথা শুনবো না, আমাকে এত ঘোরানোর মানে কি আছে? শুনুন, আমি কিন্তু ভালোর ভালো, খারাপের খারাপ, আপনাদের কিন্তু বাড়ি বিক্রি করতেই হবে, আমি আর কোনো কথা শুনবো না। সেই কথা বলে কিন্তু প্রমোটার আর ওদের উত্তর শোনার জন্য বসে নেই, চলে গেছে। বলছে আমি 2 দিন পরে আবার আসবো, আমি যেন কোনো না শুনি না। এদিকে একটা ঝামেলা মিটে পারেনি, ওরা নতুন ঝামেলায় পড়ে গেছে। বাড়িতে আত্মীয়স্বজন তখনও ছিল, কিছু আত্মীয়স্বজন চলে গেছিল খাওয়া দাওয়ার পরে। ছিল ওই মানে দুই বৌমার বাপের বাড়ির লোকজন ছিল, বাবা মা ছিল, ওরা বন্টন ছিল। তখন শেষমেশ ওরা আলোচনা করে এটা বলে যে একটা কাজ করো, তোমরা বাড়ি বিক্রি করে দাও, তোমার মা তো মুক্ত হয়ে গেছে, ওই সময় হয়তো বাড়িতে ছিল, ওরকম থাকে, অনেক আত্মা এরকম থেকে যায়, পুরো কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত সে যেতে পারে না, এখন সে চলে গেছে, তোমরা একটা কাজ করো, তোমরা বাড়ি বিক্রি করে দাও, যত শীঘ্রই তোমরা সাইনটা করতে পারবে ততই কিন্তু ভালো হবে, আর কোনো সমস্যা হবে না। এই কথা শুনে সেই মানে বাড়ির বড় ভাই সে কি করেছিল, সঙ্গে সঙ্গে প্রমোটারকে ফোন করেছিল যে আপনি কি কাছে পিঠে কোথাও আছেন, আপনি কি আসতে পারবেন? বলছে হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে রাত 12টা-1টার সময় যখনই বলবেন তখনই আমি চলে আসবো, এখন তো বেশি বাজে না, সবেমাত্র 8টা বাজে, আমি চলেই আসছি। প্রমোটার চলে এসেছে, ওরা কিন্তু সাইনপত্র না সমস্ত কিছু করে দিয়েছে, আর কিছুই কিন্তু করার ছিল না। প্রমোটার তো চলে গেল, কিন্তু সেই দিন রাত্রেবেলা দুই ভাই স্বপ্ন দেখে যে বাড়িটা বিক্রি করে দিলি শেষমেশ, আমি কিন্তু যে বাড়ি নেবে তাকে আমি ছাড়বো না, তোরা কাজটা কি ঠিক করলি? কিন্তু স্বপ্নের মধ্যেই ওরা বলছে যে আমরা এটা করতে চাইনি, তুমি তো বুঝতেই পারছো যা হওয়ার হয়ে গেছে, না হলে খুব সমস্যা হয়ে যাবে। কিন্তু তিনি স্বপ্নের মধ্যে বলছেন, সেই ঠাকুমা, যে আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না। যখন দুই ভাই সকালে ঘুম থেকে ওঠে, একে অপরের দিকে তাকিয়ে আছে যে এ বলবে না ও বলবে যে এই স্বপ্ন দেখেছে, এ তো আর জানে না যে ও স্বপ্ন দেখেছে, ওদিকে ও তো আর জানে না যে এ স্বপ্ন দেখেছে, সেম স্বপ্ন। যখন তারা শুরু করে একসঙ্গে শুরু করে, বলছে তুইও এই স্বপ্ন দেখেছিস? বলছে হ্যাঁ রে, আমিও এই স্বপ্ন দেখেছি। তুই কি করি বলতো, আর তো কিছু করার নেই। বলছে না না, আশা করি মা বুঝবে, আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে। কিন্তু ইদানিং আবার হয়েছে, এই কাজ মেটার পর থেকে না
ওই যে বাচ্চা ছেলেটা যে আর কি শুধু বলতো ঠাম্মি এসেছে ঠাম্মি এসেছে, আধো আধো গলায় বলতো, সে কিন্তু আর কিছু বলে না। ওদিকে যে বাচ্চা মেয়েটা যে আমি আমি করতো, সেও আর কিছু বলে না। তাই সবাই বুঝে গেছে যে স্বপ্নে হয়তো এসেছিল ঠিকই, কিন্তু সত্যি যেরকম সমস্যা হচ্ছিল এই কদিন ধরে, ওরকম সমস্যা আর হবে না, কারণ সত্যি সে ঠাকুমা হয়তো মুক্ত হয়ে গেছে। ভালো কথা। তার ১ সপ্তাহ পরেই কিন্তু তারা সেই ফ্ল্যাটে চলে যায়, মানে যে ফ্ল্যাট ঠিক করা হয়েছিল ওদের জন্য সেখানে চলে যায়। আর তারপরে কিন্তু বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে যায়। প্রায় ৫ জন মতো শ্রমিক এসেছিল, আর সেই ৫ জন শ্রমিকের বাড়ি কিন্তু পুরুলিয়াতে। এই যে প্রমোটার যাদের দিয়ে কাজ করায় তাদের কিন্তু পুরুলিয়াতে বাড়ি, তারা এখানে এসেই কিন্তু কাজ করে। সেখানে থাকার জায়গা হলে থাকে, না হলে কষ্টে মষ্টে রাত্রেবেলা কোথাও ঘুমিয়ে পড়ে। ওরা কিন্তু এইভাবেই কষ্টে কাজ টাজ করে থাকে। তো সেই দিন বাড়িটার কিছুটা ভেঙে ওরা বাড়ির একটা সাইডে রাত্রেবেলা শুয়েছিল, জায়গা ছিল সেখানে শোয়ার, কোনো অসুবিধা হতো না। তো সেখানে রাত্রেবেলা শুয়ে রয়েছে, কিন্তু সেই দিন রাত্রেবেলায় সেখান থেকে তারা ভয়ের কারণে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। কারণ সেই দিন রাত্রেবেলায় তাদের প্রত্যেকের হাতে কেউ যেন আঁচড় দিয়ে গেছে। পুরো সারা শরীরে পুরো কেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা। পুরো মনে হচ্ছে কোনো কুকুর বা কোনো বেড়াল যেভাবে রেগে গেলে আঁচড় দেয় না, পুরো নখের আঁচড় তাদের, সেরকম পুরো আঁচড়। ওরা ভয়ের কারণে বেরিয়ে এসেছে, কারণ ওরা বুঝে গেছে যে এটা কোনো কুকুর বা কোনো বিড়ালের কোনো নখের আঁচড় নয়, এটা কোনো ভয়ঙ্কর কিছু। কারণ যখন এই জিনিসটা হয়েছিল তারা তখন ঘুমিয়েছিল। যখন তারা ওঠে তখন দেখে কোথাও কিছু নেই, কিন্তু অসম্ভব তাদের শরীরে যন্ত্রণা করছিল। পরের দিন সকাল হলে ওদের নাকি কেউ খুঁজে পায়নি। প্রমোটার ফোন করছে কিন্তু তাদের ফোনে কোনো মতেই পাচ্ছে না, প্রত্যেকের ফোন সুইচড অফ। ২ দিন পরে তাদের বাড়ি থেকে লোকজন ফোন করে জানায় যে তারা এখন জ্বরে ভুগছে, তারা নাকি ভয়ঙ্কর কিছু ওই বাড়িতে দেখেছে, আর সেই ভয়ঙ্কর কিছুই নাকি ওদের এইভাবে নখের আঁচড় দিয়ে পুরো রক্ত বের করে দিয়েছে। এদিকে প্রমোটার তো পড়ে গেছে মহাজালায়। প্রমোটার আবার এইসব কিন্তু বিশ্বাস করছে না, কিন্তু তবুও ওরা যে কথাগুলো বলল, ওদের দিয়ে তো আগেও এরকম বহু কাজ করিয়েছে, কিন্তু এই প্রথম হলো যে এইসব কথা শুনছে ওদের মুখের থেকে। এবার সে কি করবে? বাড়ি ভাঙার কাজ তো শুরু হয়ে গেছে। এইবার তিনি কি করেছে, লোকাল অনেকের সঙ্গে যোগাযোগ করেছেন। লোকালও কিন্তু অনেকেই আছে, কিন্তু ওদের দিয়ে কাজ করায় কেন, ওরা না খুব বেশি পরিশ্রম করতে পারে, ওরা অনেকটা খেটে দেয়, ওদের সাথে কন্ট্রাকচুয়াল আর কি ব্যাপারটা হয়ে যায়। ওদের দিয়ে যে এতটা টাইম কাজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ওদের টাকাটা দেয় যে তোমরা এটা কমপ্লিট করবে, কত টাকা নেবে বলো। ওদের দিয়ে কিন্তু এইভাবে কাজ করায়। কিন্তু যখন দেখলো যে আর কিছু করার নেই, তখন উনি এরকম লোকাল কাউকে ধরলো যে এরকম শ্রমিক দাও আমাকে, যে আর কি টাইম অনুযায়ী কাজ করবে। তাদেরকে ডাকা হলো। তারা প্রায় ৬ জন এসেছিল, ৬ জন কাজ করলো, ৩টে পর্যন্ত কাজ করেছিল। কাজ করে তারা বাড়িতে গেছে, কিন্তু পরের দিন তাদেরও আর খোঁজ নেই। তাদের বাড়ি থেকে, প্রত্যেকের বাড়ি থেকে ফোন করে জানিয়েছে যে ওরা কাজে যেতে পারবে না, কারণ রাত্রেবেলা ওরা ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখেছে। ওই বাড়িতে কোনো কি বয়স্ক মানুষ ছিল? তখন প্রমোটার বলছে হ্যাঁ ছিল, সে তো মারা গেছে। বলছে উনি স্বপ্নে নাকি এসেছে আর ওদের বলেছে যদি পরবর্তীকালে এই বাড়ি আর ভাঙচুর করতে আসো, তাহলে কিন্তু তোমরা ওই বাড়ির তলায় চাপা পড়ে মরবে। এই কথা শোনার পর কি ওরা আসতে পারে? এই কথা শুনে না প্রমোটারের ভীষণ রাগ হয়ে গেছে। প্রমোটার চলে গেছে সেই বাড়িতে, সেই ভাঙাচোরা বাড়িতে। ওই ২ ছেলেকে বা ২ ভাইকে ফোন করে ডেকেছে, তোমরা আসো। এসে এরকম উল্টোপাল্টা তাদের কথা বলছে যে তোমরা বাড়ি আগে ঠিক করো। বলছে বাড়ি ঠিক করব মানে আপনি কি বলতে চাইছেন? কি ঠিক করার কথা বলছেন? বলছে আছে যেগুলো আমি কোনোদিনও বিশ্বাস করিনি, সেই জিনিসটাই আমার এখন বিশ্বাস করতে হচ্ছে। আপনারা কিছু করেছিলেন আপনাদের মায়ের জন্য? বলছে কিছু বলতে কাজ করেছিলাম। বলছে আপনার মা কি কোনো দোষ টোষ পেয়েছিল? বলছে হ্যাঁ আপনিও দোষের কথা বলছেন। হ্যাঁ, আমাদের এক মামাবাবু আছে, তিনি বলেছিলেন যে মা নাকি ৩ বার দোষ পেয়েছে। তো তোমার মা দোষ পেয়েছে, তুমি সেই দোষটা কাটাওনি? বলছে দোষ তো মনে হয় কাটানো হয়ে যায় মন্ত্রর সময়, যখন ওই ঘাট কাজ বা অনেক সময় শ্রাদ্ধের কাজগুলো করে। বলছে হয়, কিন্তু অনেক সময় অন্যভাবেও এই দোষটা কাটাতে হয়, যখন সে মুক্ত হতে চায় না। এটা আমি শুনেছি একজনের কাছে ফোন করে, সে আমাকে বলল তোমরা যদি পারো এই বাড়িতে একটা যজ্ঞ করো। এইবার এই কথা শুনে কিন্তু ২ ভাই সত্যি ওরা বিশ্বাস করেছিল, কারণ যেহেতু ওদের মা বাবু কথাটা বলেছে, তারপরে ইনিও বলছে, আর সমস্ত কথা তো বলে দিল যে ওই যে পুরুলিয়া থেকে তারা এসেছিল ওরা কাজ করতে পারেনি, ওদের এরকম এরকম হয়েছে। সমস্ত কথা কিন্তু আগে আর বলেনি, এই এখন বলল। তখন ওরা পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে যে না সত্যি কিছু একটা ঘটছে। তারপর আমাদের সাথে এরকম ঘটনা ঘটলো, তাহলে তার মা এখনো যায়নি। তখন ওরা বলল ঠিক আছে আমরা তাহলে যজ্ঞ করব। এই কথা বলে ওরা চলে গেল। সেই দিন রাত্রেবেলায় প্রমোটার বাবু আবার স্বপ্ন দেখেছিল। ওনার কাছে এরকমভাবে এসে বলছে
যে শেষমেশ তুই আমার বাড়িটা নিয়েই নিলি, কেন নিয়ে নিলি? আমার তো শখের বাড়ি, আমার তো কত কষ্টের বাড়ি, এই বাড়িতে আমার ছেলে বৌমা থাকবে, নাতিপুতি থাকবে, কিন্তু সেটা আর হচ্ছে না। কি করে করলি এটা? কি করে করলি? কেন করছিস? কিন্তু প্রমোটারের কিছু করার ছিল না, এটা স্বপ্নই, আর কিন্তু কিছু না। বাস্তবে সে ওর কিছু অনুভব করতে পারেনি, স্বপ্নই দেখেছিল। কিন্তু তার তো আর এরকম কষ্ট পেলে সত্যিই চলবে না, তার এটাই ব্যবসা। সে তখন আর কিছু কাউকে বলেনি ঘটনাটা, পরে বলেছিল এরকম স্বপ্ন টপ্ন দেখেছিল। আর তখন ওই দুই ভাই বাড়ি গিয়ে, মানে যে ফ্ল্যাটে ছিল সেই ফ্ল্যাটে গিয়ে সেই মামাবাবুকে ফোন করেছিল, ফোন করে ক্ষমা টমা চেয়েছিল আর বলেছিল মামাবাবু আপনি একটু আসুন, আর আপনি যদি পারেন কাউকে নিয়ে আসুন, এরকম এরকম ব্যাপার, আর কিছু করার নেই। সত্যি তার পরের দিন সেই দাদু চলে এসেছিল, একজনকে নিয়ে এসেছিল, তারপর উঠেছিল ফ্ল্যাটে। তো সেখানে এসে বলেছিল এরকম যে একটা কাজ করো, যোগ্য তো করবে, কিন্তু তোমরা কিন্তু ওখানে খুব কান্নাকাটি একটু করো, একটু ক্ষমা চেয়েও আর বলো যে কিছু আর করার নেই মা, তুমি সত্যি চলে যাও, না হলে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো না। আর সত্যি বলতে বাড়ি হয়তো ভেঙে চুরে যাচ্ছে, কিন্তু সেখানে তো ফ্ল্যাট হবে, সেই অংশেই তো আমরা থাকবো, আমরা তোমাকে সারা জীবন মনে রাখবো, এইভাবে কিন্তু একটু ক্ষমা টমা চেয়েও। বলছে হ্যাঁ হ্যাঁ আমরা চাইবো। তার পরের দিন যজ্ঞ হয় সেই বাড়িতেই, সেই ভাঙাচোরা বাড়িতেই। ভাঙাচোরা খুব একটা হয়নি, অল্প একটু ভাঙা হয়েছিল, বেশিটা ভাঙতে পারেনি তো আর। তো সেখানে যজ্ঞটা করা হয়, যজ্ঞ করে ওরাও অনেক কান্নাকাটি করে, অনেক কিছু বলে যে ক্ষমা করে দিও বা আর কিছু করার নেই, এখন যদি না বলি তাহলে আমাদের অনেক সমস্যা হবে, আমাদের থাকাই দুষ্কর হয়ে যাবে, এইভাবে অনেক কিছু বলেছিল। তারপর যজ্ঞটা কমপ্লিট করলো। আর সত্যি বলতে হয়তো যজ্ঞটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছিল, কারণ তারপরে আর কোনো সমস্যা হয়নি, কারণ পরের দিন থেকেই আবার কাজে লাগিয়ে দিয়েছিল। পুরুলিয়ারই লোক, কিন্তু ওরা নয়, অন্য কাউকে এনেছিল ডেকে, তারা কাজ টাজ করেছে, অসুবিধা সেদিন আর হয়নি। তো সেদিন যখন সমস্যার হয়নি, মানে সেই রাত্রে, তখন বুঝলো যে আর কোনো সমস্যা হবে না। আর সত্যি বলতে তেমন কোনো সমস্যা হয়নি। তারপরে সেখানে বাড়ি ভাঙচুর, মানে বাড়ি পুরো ভাঙা কমপ্লিট হলে সেখানে ফ্ল্যাটও হয়েছে, এখন অনেকেই থাকে, কোনো সমস্যার কারোরই হয়নি, সেখানে সবাই খুব সুখে শান্তিতে ভালোভাবেই আছে। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে কিন্তু আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।